আসসালামু আলাইকুম। ইউনূস সরকারের সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং যদি বলেন যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকেও দেশকে ভেজে খাওয়া যে উপদেষ্টারা, সেই উপদেষ্টাদের মধ্যে ৩-৪টি নাম খুব গুরুত্বপূর্ণ, যেমন সৈয়দ রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র। আর আমরা ওই আপনার যে জাহাঙ্গীর সাহেবকে দেখতাম, আপনার সেই জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা জাস্ট আর ওই মন্ত্রণালয়ের কারণে, কিন্তু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাহাঙ্গীর সাহেব জাস্ট হচ্ছে সুতুর পুতুল ছিলেন কিনা, এটা অনেকেই বিবেচনা করবেন। সৈয়দ রেজওয়ানার একটা ইন্টারভিউ চ্যানেল ওয়ান প্রচার করেছে এবং সেই চ্যানেল ওয়ানের ইন্টারভিউতে সৈয়দ রেজওয়ানা এমন এক কথা বলে বসছেন, জামাতের তো মোটামুটি মাথা খারাপ, এবং জামাত এটা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করছি, বাট সৈয়দ রেজওয়ানা একজ্যাক্টলি কী বলেছেন আপনারা সবাই জানেন কিনা, আপনাদের জানার সুবিধার্থে এই আয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূল ধারায় আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি বলেন, সমাজে একটি শক্তি সবসময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, এবং আমরা সেই কাজটা করতে পেরেছি। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে সাংবাদিক নয়নাদিত্যের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ জুড়ে নানা ধরনের অস্থিরতা দেখা দেয়। সে সময় মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির মতো ঘটনাও সামনে আসে। ৫ আগস্টের পর পরিস্থিতি আমাদের জন্য খুবই চাপের ছিল। একদিকে ছিল বিশৃঙ্খলা, অন্যদিকে আমাদের নিজেদের মূল্যবোধ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। আসলে কি নিয়ন্ত্রণে এনেছিল? নারী বিদ্বেষী বক্তব্যের প্রসঙ্গে তিনি জানান, তার দীর্ঘ কর্মজীবনে নারী বিদ্বেষী ভাষা আগে শোনেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুধু নারী হওয়ার কারণে তাকে নানা আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে নারীদের কোনো বিরোধ নেই, বরং নারীর অধিকার রক্ষায় সরকার দুটি নতুন আইন করেছে। একটি পারিবারিক ক্ষেত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা, অন্যটি কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধে। জেল থেকে উগ্রবাদীদের মুক্তি পাওয়ার অভিযোগ প্রসঙ্গে রেজওয়ানা হাসান বলেন, আইনি জটিলতার কারণে কিছু ক্ষেত্রে অনেককে আটকিয়ে রাখা সম্ভব হয়নি, তবে সরকার বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমি তার বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের সামনে যাব। তার মতে, উগ্রবাদী শক্তি সমাজে আগে থেকেই ছিল এবং বিভিন্ন সময় সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে ওঠে, তবে অন্তর্বর্তী সরকারের সময় তার কোনো নীতিগত পরিবর্তন আনতে পারেননি। যারা নারীর অধিকার ও সমান অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের রাজনৈতিক শক্তি যেন মূল ধারায় প্রভাব বিস্তার করতে না পারে, এটাই আমাদের লক্ষ্য ছিল বলে রেজওয়ানা হাসান জানান। এবার কথা হলো, এই যে তার বক্তব্য যে যারা নারী বিদ্বেষী তারা যেন ক্ষমতায় না আসতে পারে, মূল ধারায় না আসতে পারে, এইটা জামাত কেন লুফে নিয়েছে? তাহলে জামাত স্বীকার করে যে জামাত নারী বিদ্বেষী, জামাত নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, জামাত যেটা মনে করে তার কোনো সর্বোচ্চ পদে নারী যেতে পারবে না, জামাত যেটা মনে করে প্রধানমন্ত্রী নারী হতে পারবে না, জামাত যেটা মনে করে নারীর ঘরে বেশিক্ষণ সময় দেওয়া উচিত, সন্তানকে সময় দেওয়া উচিত, নারীর কর্মঘণ্টা কমানো উচিত। তাহলে সেই দায়গুলো নিয়ে জামাত কি তার এই নারী বিদ্বেষী অবস্থানটা মেনে নিচ্ছে? আর সৈয়দ রেজওয়ানাকে সত্যিই মিন করেছেন যে জামাতকে তাইলে তারা ক্ষমতায় আসতে দেননি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই যে অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার পরে দেশ জুড়ে নানা ধরনের অস্থিরতা দেখা দেয়, এই যে মাজারে হামলা, বাউলদের উপরে হামলা, এরা কি সৈয়দ রেজওয়ানাকে একদিন দেখেছেন কোথাও মাজারে হামলা, বাউল হামলার বিষয়ে? সে যেভাবে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিভিন্ন দূতাবাস থেকে নামিয়ে ফেলেছে, এরকমই নিজের এখতিয়ারের বাইরে গিয়ে সে বলেছে যে আমি উপদেষ্টা থাকাকালীন ডক্টর ইউনূস বা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আর তৌহিদি জনতা গিয়ে যেটা মন চায় এটা ভেঙে ফেলবে না, মাজার ভাঙবে না, নুরাল বাংলার মরদেহ পুড়িয়ে দিবে না? একদিন কেউ দেখেছেন? এখন তিনি সাফাই গাইছেন তাদের সময় এগুলো হয়েছে, তারা এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ধিক্কার জানাই এইসব বক্তব্যের। এবং তার এই বক্তব্য ধরে জামাত যে হুলস্থুল তৈরি করেছে, আমার মনে করি যে এটার ভিতরে ভিন্ন খেলা আছে। আমি এর আগের আলোচনাতেও আপনাদেরকে বলেছি। আরেকটা জায়গায় সে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার কাছে আরও বেশি কপট এবং অসাধুতা মনে হয়েছে।
ইউনূস সরকার আসার সাথে সাথে জেলের দরজা মুরগির খোয়ারের মতো ছেড়ে দিয়েছে এবং সমস্ত উগ্রবাদী কাজে অভিযুক্ত মানুষ এবং ধর্মীয় উন্মাদতায় মেতে ওঠা মানুষ, সোজা বাংলায় জঙ্গি অভিযোগে অভিযুক্ত সমস্ত লোকজনকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে এবং সৈয়দা রেজওয়ানারা ক্ষমতায় থাকতে এই বিষয়ে ন্যূনতম কোনো চেষ্টা করেননি। কিসের আইনের ফাঁক দিয়ে? অন্য কোনো সরকারের সময় আইনের ফাঁক দিয়ে বের হতে পারে না। অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথে সব বের হয়ে গেল, আর একটারও পরে আর ধরা হলো না। যেমন অস্ত্র উদ্ধার করা হয়নি, যেমন জঙ্গিদেরকে ধরা হয়নি, তাদের সময় বরঞ্চ সারা পৃথিবীর নজর বাংলাদেশে পড়েছে যে ধর্মীয় উগ্রবাদীদের জন্য তারা একটা জাস্ট চারণ ভূমিতে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে। আর এখন তিনি সাফাই গাইছেন যে এই ধর্মীয় উগ্রবাদীরা আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। অর্থাৎ প্রতিটা কথাই তার স্ববিরোধিতা। আমরা জাস্ট কয়েকদিন আগেই তাদের যে আচরণ, যে ব্যবহার দেখেছি, সেই আচরণ এবং ব্যবহারের সঙ্গে এখনকার বক্তব্য, মানে সে যে পাপবোধের বোধহয় ঢাকার একটা চেষ্টা কিনা, এর বাইরে আর কিছুই তাদের বক্তব্য থাকার কথা না। কারণ এখন আমি করিনি, আমরা ভালো করেছি, আমরা চেষ্টা করেছি, এই বলা ছাড়া তাদের মুখে আর কিছুই মানায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।